ভোরে আগে ঘুম ভাঙিল হোসেনের। কুবেরকে সেই ডাকিয়া তুলিল। চোখ মিলিয়ায় কুবেরের কেন যেন হঠাৎ এক অকারণ ত্রাসে মন ভরিয়া গেল। কি হইয়াছে? বিপদ কিসের? হ্যাঁ, কাল রাত্রে সে হোসেন মিয়ার পয়সা চুরি করিয়াছিল। এক দফা চোখ মিটমিট করিয়া কুবের আশ্বস্ত হইল। হোসেন মিয়াকে খাতির করিয়া সে বলিল, যান নাকি মিয়া ভাই? খিদায় কাতর হইয়াছেন, সন্দেহ করি তাই রাইতে কিছু তো খান নাই। এক কাম করেন, 2 গোটা আম খাইয়ে যান। প্রত্যুষে ঘুম ভাঙা মুখেও হোসেন মিয়া মৃদু মৃদু হাসিতে পারে। খাউনের কথা থৌ কবির ভাই, বাড়িতে গিয়া খামু। একটা প্রকাণ্ড হাই তুলিয়া বিড়ি ধরাইয়া হোসেন উঠিল। ঘুমন্ত গোপীর দিকে এক নজর চাহিয়া জিজ্ঞাসা করিল, মাইয়ার বয়স কত কবির ভাই? ওই 9 ছন্দ কইরা থুইছি। বিয়া দিবা না মাইয়ার? হ দিমু। কিরামে? কিরামে দিমু? পকেট হইতে হোসেন ব্যাগটা বাহির করিয়া খুলিল। দেখিয়া পাংশু হইয়া গেল কুবেরের মুখ। কিন্তু না, টাকা পয়সা গুনিয়া দেখাবার জন্য হোসেন ব্যাগ বাহির করে নাই। একটা সিকি বাহিরা করিয়া কুবেরের হাতে দিল। বলিল, বাচ্চা কো খাবার কিনা দিও কুবির ভাই। বলিয়া ব্যাগটা আবার পকেটে রাখিয়া দিল। কুবের আত্মসম্বরণ করিয়া তৎক্ষণাৎ যে বিপদটা ঘটিল না, তার জন্য আর কোনো বুক কাঁপিবে, মুখ শুকনো দেখাইবে। খুশিতে বেসামাল হইয়া সে জিজ্ঞাসা করিয়া বসিল, একটা নতুন দেখি মেলায় কিনছেন বুঝি কাইল? হোসেন বলিল, হ হ। কথা কহিতে কহিতে দুজনে বাহিরে আসিয়া দাঁড়াইল। এখন বৃষ্টি নাই, কিন্তু মেঘে মেঘে প্রভাতের রূপ আভাসিকভাবে থতমত এবং থমথমে দেখাইতেছে। হোসেন একবার মুখ তুলিয়া আকাশের দিকে তাকাইল। ইয়াল্লাহ, নামানো আকাশের তলে কি আর দিনা এই পৃথিবী? ভিজিয়া চুপসিয়া চারিদিক সকাতর হইয়া আছে। হোসেনের মনের কোণে একটু স্বাভাবিক কবিত্ব ছিল। জীবনে ভিন্ন অবস্থায় পড়িলে হয়তো সে কয়েকটি গীতিকা রচনা করিত। তার মধ্যে দুটি একটি মুখে মুখে প্রচার হইয়া স্থান পাইত। শতাব্দীর সঞ্চিত গ্রাম্য গীতিকার অমর অলিখিত কাব্য মাঠে ঘাটে মশলের আলোয় আলোকিত উঠানে গীত হইয়া হইয়া ভনিতায় হোসেনের নাম দূর দূরান্তে ছড়াইয়া পড়িত। কে বলিত, হোসেন ফকির, চলো কেতুপুরে দেওয়ান ফকির হোসেনের চাহাবের দারোগায় চেরাগ জ্বালি। রাতটা কাটাইয়া আজ আবার হোসেনের মনে গান ভাসিয়া আসিতেছে। কুবের, গান বাইন্দাবার পারো? আমি পারতাম না, আমাগোর জুগাইলা পারে, মুখে মুখে ছড়া বাইন্দা দেয়। আমি বাইন্দাবার পারি। কন কি মিয়া ভাই? হোসেন এখন লাজুক। সে এদিক ওইদিক তাকায়, ঘন ঘন দাড়িতে হাত বুলাইয়া কুবেরের কাছে অপরাধীর মতো হাসে। লোকটার আদি অস্ত পাওয়া ভার। তারপর হোসেন মিয়া বলে, বান্দুম শুনবা? কুবের বলে, কন মিয়া ভাই কন। একটু চুপ করিয়া থাকে হোসেন সুর করিয়া বলিতে আরম্ভ করিয়া দিল। কিছুক্ষণের মধ্যেই ছড়া সমাপ্ত হলে কুবের অভিভূত হইয়া বলিল, মুখে মুখে বানাইলেন মিয়া ভাই, খুশ হলি না পারি কি? হোসেন মিয়া আর দাঁড়াইল না। দুপুরবেলা ঘরের চালের জন্য সন আনিতে গিয়া কুবের শুনিল সে বিদেশে গিয়াছে। কোথায় গিয়াছে কেহ জানে না, কিন্তু হোসেন মিয়ার কথা কখনো বেঠিক হয় না। কুবেরের জন্য সন সে রাখিয়া গিয়াছে। গোপীর বয়স 11, কুবের মেয়ের বয়স 1 বছর ভাড়ায় আর 1 বছর হাতে রাখিয়া বলে 9। 9 বছর বয়সে যে মেয়ের 11 বছরের বার বিয়ের বাজারে তার দাম আছে। গণেশের শালা যুগল সম্প্রতি পাশের গ্রাম হইতে বনের তত্ত্ব লইবার ছলে আসা যাওয়া শুরু করিয়াছে। সোজাসুজি কথা সে এখনো পারে নাই। আলাপ আলোচনার মাঝে মাঝে বাঁকা বাঁকা প্রশ্ন করিয়া কুবের কিরকম দর হাঁকিবে জানিবার চেষ্টা করিয়াছে। স্পষ্ট করিয়া কুবেরও এখনো পর্যন্ত কিছু বলে নাই। কথা উঠিলে বহুক্ষণ ধরিয়া মেয়ের প্রশংসা কীর্তন করিয়া শুধু একটু অভ্যাস দিয়া 2 কুড়ি 3 কুড়ি টাকার বুদ্ধি থাকে যুগল আন্দাজ করিয়া নিক। গণেশের আত্মীয় বলিরা টাকার বিষয়ে কুবেরের তাহাকে খাতির করিবে না। যুগল সম্ভবত তাহা টের পাইয়াছে, তাই ইলিশ মাছের মরশুমটা শেষ হইবার প্রতীক্ষায় আছে। হাতে যখন কিরকম টাকা জমে দেখিয়া কথা পারিবে। কুবের বোঝায় নাকি সকলের গোপন মতলব সে চোখের পলকে আঁচ করিয়াই ফেলে। মানুষ মন্দ নয় যুগল, এতকাল অবস্থা খুব খারাপ ছিল, তাই 32 বছর বয়স অবধি বিবাহ করতে পারে নাই। নিজের চেষ্টায় এখন সে অবস্থা ভালো করিয়াছে। দুটি একটি করিয়া গতকাল ধরিয়া কত কষ্টে সে কিছু টাকা জমাইয়াছিল। তারপর গণেশের কাছে বোনের বিবাহ দিয়া পাঠাইয়াছিল 23 টাকা। সকলে ভাবিয়াছিল এবার যুগল বিবাহ করিবে, বিবাহের জন্য ছাড়া অত কষ্টে টাকা জমাই কি?
কিন্তু যুগল তা করে নাই। সমস্ত জমানো টাকা দিয়া একটা বড় নৌকা কিনিয়া সকলকে সে তাক করিয়া দিয়াছিল। 200 টাকা সে নৌকার দাম, সুতরাং টাকা কম জমাই নাই। ইচ্ছা করিলে ওই টাকায় সে তিনটা বিবাহ করিতে পারিত। অন্তত একটা বিবাহ করিয়া বাকি টাকায় একটা নৌকা কিনিতে কোনো বাধাই তার ছিল না। 1 বছরে যুগলের ভাঙা ঘর নতুন হইয়াছে, শীর্ণ দেহে মাংস লাগিয়াছে, বিবাহের জন্য টাকাও আবার জমাইয়া ফেলিতে পারিয়াছে কিনা কে জানে। জাহাজ ঘাটে বড় নৌকা না চাহিতে ভাড়া হয়। রেলেও জাহাজ ঘাটে আসিয়া মানুষ ও মাল কত গ্রামে হয়। একটি বাণিজ্যে দ্রব্যের মরশুমের কত মহাজন গ্রামে গ্রামে দাদন দেওয়া মাল সংগ্রহের জন্য চড়া দেবে। সংখ্যা কত নৌকা ভাড়া নাই। আর শুধু ভাড়া তো নয়, তার উপরই আরও ধানের বোঝাই লইয়া একদিনের পথ পাড়ি দিবার সময় 10-20 ক্রোশ ধান নৌকায় গোপন ফাঁকে ফোকরে লুকাইয়া ফেলিবার সুযোগ মেলে। কেবল ধান নয়, কলাই, মটর, হলুদ, লঙ্কা প্রভৃতি কত জিনিস যে সে ভরিয়া যুগল অমন কত আনিয়াছে। তবে এখনো সে আগের মতোই কৃপণ। আকুর টাকুরের মাঝি আজ সে একজন মাতব্বর লোক। একদিন যে সে এই গ্রামের মোড়ল হইয়া দাঁড়াইবে কেহ তাতে সন্দেহ করে না। মালার ইচ্ছা বিবাহটা তাড়াতাড়ি চুকিয়া যায় গোপীর। এত বয়স হইলে কতকাল বয়স ভাড়াইয়া মেয়েকে কুবের ঘরে রাখিবে। লোকে যে নিন্দা আরম্ভ করিয়া দিয়েছে। স্বামীকে মালা তাকিয়ে দিয়া বলে, হ্যাঁ গা, যুগাইলা নি কিছু কয়? কুবের তাহাকে চোখ ঠেকিয়া বলে, কয় না। কি কয়? তা সৈন্যা তার কাম কি? মাইয়া লোক চুপ মাইরা থাক। গোপীর বিয়নের লাইগা পিড়িথি মিরাইছস। মালা রাগে বই কি? গাও জ্বালাইয়া কথা দেহি ক্ষয়র পাড়া ফোটে। মাইনি মুখে দিছিলে আতুরে। গোসা হইলে মারুম গোপীর মা। মারবা নাকি? অগো মারো মারো। কুবের ঝিমাইতে ঝিমাইতে নিদ্রাকাতর চোখে স্ত্রীর দিকে তাকাইতেছিল। ছেলে কোলে রোগা বউটিকে তাহার রাজরানীর মতো দেখাইতেছে। কে জানে রাজরানী দেখিতে কেমন, ছেলেটাও যেন ফর্সা হইয়াছে। এমনই বয়সে লখার জন্যে যেমন তামাটে লাল রঙের সেরকম নয়। আতুরে যতদিন ছিল কুবের বিশ্বাস করে নাই। তাহার মনে সন্দেহ আসিয়াছে যে ছেলেটা সত্য সত্যিই খুব ফর্সা হইয়াছে। মালার রং কালো নয়, তামাটে। মাঝে মাঝে কুবের তাহাকে বাড়ির মেয়েদের মতো ফর্সাই দেখিয়া বসে। জেলেপাড়া স্ত্রীলোকের গায়ের এমন চামড়াও নাই। একটা পা যদি ওর হাঁটুর মধ্য হইতে দুমড়াইয়া বাকিয়া না যাইত, কুবেরের ঘরে ও পায়ের ধুলা ঝাড়িয়া আসিত না। কিন্তু মালার চেয়েও ছেলেটার রং যেন ঢের বেশি হইয়াছে। আরও কিছু বড় হইলে বিবর্ণ হইয়া আসিয়া শেষ রং হয়তো ওর মালার মতন দাঁড়াইবে। তাই যেন দাঁড়ায়। কুবের চাই যতই সে শান্ত ও সুবিবেচক হোক, মাঝে মাঝে লোকের ইঙ্গিতে গা জ্বালা করে বই কি। মালার দিকে চাহিয়া কখনো কখনো সে বই কি একটা বিস্তৃষ্য মেশানো ব্যথিত ক্রোধ উপভোগ করে। কুবেরের আরও ঘোলাটে হইয়া আসে। এখন শ্রাবণের এই প্রথম সপ্তাহের আকাশে মেঘের এক মুহূর্তে বিশ্রাম নাই। পরপর কয় রাত্রে অবিরত সে নৌকায় ভাজিয়া কুবের আবার জ্বর বোধ করিতেছে। অনেকক্ষণ নীরবে কাটিয়া গিয়াছে, তবু থামিয়া যাওয়া আলোচনাটা বারবার আরম্ভ করিতে কোনো রকম ভূমিকার দরকার হয় না। এইমাত্র রাগী হইয়া গিয়াছে। কে বলল? কত শান্ত মুলিম। কুবের বলিল, স্পষ্ট কইরা যুগল কিছু কয় নাই গো গোপীর মা। মালার গলাতেও এতটুকু ঝাঁঝ নাই। কয় না কেন? গোপীরে নিব না? কনসা কয় নিব? যুগাইলা কিছু কয় না। উদিন আমারে জিগাই পাড়ার মাইয়া নি খোরা হয়। তুমি কি কইলা? আমি কইলাম, তুই বলদ যুগাইলা। খোরানি বেরাম যে মার থাকলে ইহা পারব? আমাগর গোপীর চলন পরীর পাড়া। জানো নি গোপীর মা, গনসা মোরে এক বিষম বৃত্তান্ত কয়। নুই কইলা গিয়া গিয়া যুগাইলার কাছে নাকি মন ভাঙে বাঁকা বাঁকা মাইয়ার খবর দিয়া আইয়ে। যুগাইলা যেন 2-10টা মাইয়ার খবর না নিয়া গোপীরে নিব না সন্দেহ করি গোপীর মা। এই বলিয়া কুবের যেন ঘুমিয়া পড়ে। কিন্তু মালা তাহাকে চেনে, সে আশা করিয়া থাকে। জাননি গোপীর মা আরেক বৃত্তান্ত, রাসু গোপীরে নিব কয়। মালা বিস্মিত হয় না, শুধু বলে, চালচুলো নাই। সাই দিয়া কুবের বোধ হয় এবার সত্যই ঘুমিয়া পড়ে। কারণ অনেকক্ষণ অপেক্ষা করিও মালা আর তাহার কোনো মন্তব্য শুনিতে পায় না। বসিয়া বসিয়া ছেলেকে সে স্তন দেয়। রোয়াকের ওইদিকে রান্নায় যাওয়ার বসিয়া পিসি গোপীর মাথায় উকুন বাজিতেছে। সারা রাত উকুনের কামড়ে মেয়েটা মাথা চুলকাইয়া সারা হয়।
লখা ও চণ্ডী বোধ হয় ডাঙ্গলি খেলিতে গিয়েছে, আর না হয় কোথাও বড়শি ফেলিয়া ধরিতেছে পুঁটি মাছ। যেখানেই ওরা থাক আর যাই করুক, জলে ভিজিয়া জলে পড়িবে না, জলে ডুবিয়া মরিবেও না, সে ভয় মালার নাই। সে কেবল ভাবিয়া মরে, মারামারি করিয়া ছেলে দুটা কোনো দিন না খুন হইয়া যায়। পঙ্গু বলিয়া বাহিরের জগতের সঙ্গে মালার পরিচয় কম। কেতুপুরের 10 মাইল উত্তরে চরডাঙ্গা গ্রামের এমনকি এক ভাঙা কুঠিরে তার মায়ের এক বামুন ঠাকুরের নামে কানাকানি করা পাপের প্রণামস্বরূপ এই ভাঙা পাটি লইয়া সে জন্মিয়াছিল। বড় হইয়াছিল বাড়ির মধ্যে, লাঠিতে ভর দিয়া খোঁড়াইতে খোঁড়াইতে বাড়ির অদূরে রামগোয়ালার গোয়াল ঘরের কাছে কদম গাছটি পর্যন্ত ছিল তার কষ্টকর গতিবিধির সীমা। পাড়ার ছেলেমেয়েরা ওই কদম গাছটির তলে খেলা করিত আর করিত মারামারি। বড় ছেলেরা ছোট ছোট ছেলেগুলিকে মারিয়া আর কিছু রাখিত না। দূরে দাঁড়াইয়া চোখ বড় বড় করিয়া মালা মজা দেখিত, বড় ভয় করিত তার। অন্য ছেলে মার খাইলে সে কিছুই করিত না, কিন্তু যেদিন সকলে মিলিয়া তাহার ছোট ভাই দুটিকে পিটাইতে আরম্ভ করিত, সেদিন সে খুলিত মুখ। একজন একটা ধাক্কা দিলেই সে মাটিতে পড়িয়া যাইত, তখন 4-5 জনে মিলিয়া ধরাধরি করিয়া তুলিয়া তাহাকে ফেলিয়া দিত রামগোয়ালের গোয়াল ঘরের পেছনে গোবর গাদায়। সেই হইতে ছেলেদের মারামারিকে বড় ভয় করে মালা। নিজের ছেলে দুটিকে সে ঘরে আটকাইয়া রাখিতে চাই, কিন্তু খাতির তাহাকে কেহ করি না। বসিয়া বসিয়া তাহার দিন কাটে না। কে তাহার মুখ চাহিবে, কথা শুনিবে? হাজার বারণ করুক মালা, লখা ও চণ্ডী চোখের পলকে উদাও হইয়া যাই। ফাঁকি দিয়া কাছে ডাকিয়া জোর করিয়া ধরিয়া রাখিতে গেলে আঁচড়াইয়া কামড়াইয়া একেবারে রক্তপাত করিয়া ছাড়ে। তবু প্রতিদিন মালা তাহাদের নানা ছলে কাজে রাখিবার চেষ্টায় কামাই দেয় না। মালা পঙ্গু, অলস, ঘরে কোনায় সে স্বতন্ত্র জীবনযাপন করে। জেলে পাড়ার রুট বাস্তবতা তাই তাকে অনেকটা রেহাই দিয়াছে। ছেলে মেয়েগুলিকে ভালোবাসিবার মতো মনও তাহার আছে, সময়ও সে পায়। ছেলেদের সে ফিরিয়া পায় সন্ধ্যার পর। সারাদিন পরে পাখির ছানার মতো অবসন্ন ছেলে দুটি ফিরিয়া আসে ঘরের কোণে। খোড়া মাকে তখন তাদের প্রয়োজন হয়। জেলেপাড়ার প্রত্যেকটি কুঠিরে যে অভিনয় অজানা, প্রতিদিনান্তে কুবিরের ঘরে তার অভিনয় নয়। মালার কাছে বসিয়া তাহারা ভাত খায়। এক ছেলের মুখে স্তন গুজিয়া রাখিয়া আর দুজনকে ভাত খাইয়া সে খাওয়ানোর শখ মালার একার নয়। এমনভাবে খাওয়ানোর না দিলে ওরা খাইতে চায় না। আর মালা রূপকথা বলে। মালার মাথায় উকুন, গায়ে মাটি, পরনের ছেঁড়া দুর্গন্ধ কাপড়। তাই এই সময়টা সে যে কত বড় নিখুঁত ভদ্রমহিলা অসামান্য তাহা স্পষ্ট করিয়া দেয়। লখা ও চণ্ডী উলঙ্গ, চকচকে ভিজা ভিজা গায়ের চামড়া। ইলিশের মরশুমে কুবের একসময় বাড়ি থাকে কদাচিৎ। যেদিন থাকে সেদিন বড়লোকের বাড়ির পোষা কুকুরের মতো উদাস চোখে এসব সে চাহিয়া দেখে। স্নেহ মমতায় এসব খাপছাড়া কাণ্ড কারখানা দেখিতে দেখিতে সে হাই তোলে। বড়লোকের পোষা কুকুরের মতোই চাটাইটা একটা গড়ান দিয়া উঠাইয়া বসে। মালার গল্প শুনিতে আরও কে কে আসিয়া পড়িয়েছে দেখো। গণেশের বউ ঔলুপি, ছেলে মনাই আর মেয়ে কুকি, আর আসিয়াছে সেধুর তোতলা হাবা মেয়ে বগলি। কথা বলিয়া কেহ মালার রূপকথা বলার বাধা দেয় না, চুপচাপ শুনিয়া যাই। গল্প বলার ফাঁকে ফাঁকে মালাই সকলের সঙ্গে আলাপ করে। আলো আলোপি, পাক করেছিলে কি? আখাই দুগা বাইগান দিয়েছিলাম, আর ইলাইসা ঝোল করলাম। কুকি, গায়ে কাপড় তুলিয়া বয় হারামজাদি, মাইয়া যেন সং বলিয়া আর চোখে চাহিয়া কুবেরকে লজ্জা দিয়া মালা আবার রূপকথা বলিতে থাকে। এখানে শেষ করছি আজকের পর্বটি। আজকের পর্বটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং কেমন লাগলো জানাতে ভুলবেন না।